দর্শক, মধ্যরাতে একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে এলাম। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে যারা মেরেছে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, এই দুইজন যেদিন মেরেছে 12ই ডিসেম্বর শুক্রবার দিন ওসমান হাদীকে মেরেছে, সেদিন রাতেই তারা ভারতে পালিয়ে যায় ময়মনসিংহ বর্ডার ক্রস করে। তারপর থেকে কিন্তু বাংলাদেশের জনগণ তারা ভারতকে অভিযুক্ত করতেছে এবং আওয়ামী লীগকে অভিযুক্ত করতেছে যে তাদের এই পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু ব্রেকিং নিউজ হলো যে ভারত সরকার অন্তত 5 জনকে গ্রেফতার করেছে এবং এই ফয়সাল করিম এবং আলমগীরকে গ্রেফতার করার জন্য রাতভর ধরে ভারত সরকার সাঁড়াশি অভিযান চালাচ্ছে এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে ভারত সরকার প্রমাণ করতে চায় যে তারা এই ওসমান হাদীর মৃত্যুর সঙ্গে জড়িত নয় এবং খুবই গুরুত্বপূর্ণ 5 জনকে গ্রেফতার করেছে। এই সংবাদ দিয়েছেন আমাদেরকে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। তিনি লিখেছেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। গুলি করছে ফয়সাল করিম আর মোটরসাইকেল চালাইছিল কিন্তু আলমগীর। এই আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স, মানে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করছে ওদেরকে খুঁজে বের করার জন্য। সেই স্পেশাল টাস্ক ফোর্স, সংক্ষেপে বলে এটিএফ, তারা 28শে ডিসেম্বর 5 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বলে বিশ্বস্ত সূত্র দাবি করতেছে। আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, সবচেয়ে বড় আসামি, যে কিনা সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রাম করেছে এবং যে কিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখকে রিসিভ করেছে। এবং এই মাসুদুর রহমান বিপ্লবের আরেকটি পরিচয় হলো সেই আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী। আপনারা নিশ্চয়ই তার নাম এর আগে শুনেছেন। আরেকজন হচ্ছেন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা। রাকিবুল ইসলাম মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা। রুবেল ছাত্রলীগ নেতা। ফিলিপস, এই ফিলিপস হচ্ছে বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত এবং হাদী হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ফয়সাল এবং আলমগীর শেখকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। মানে ভারত সরকার বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছে এবং সমস্ত ভারত জুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা শুরু করেছে এই ভারতের স্পেশাল টাস্ক ফোর্স। আশা করি খুব শীঘ্রই ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারবে। এবং দর্শক, এই ঘটনা যে ভারত সরকারের সঙ্গে জড়িত না হোক, কিন্তু আওয়ামী লীগের পরিকল্পনায় হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা অভিযোগ করতেছেন এবং তারা বলতেছেন যে এটা একটা বিশাল পরিকল্পনা। কারণ এই ফয়সাল করিম বড় চুল ছিল, তারপর চুল নাই, 15 দিনের মধ্যেই তিনি হাদীর খুব আস্থাভাজন হয়ে ওঠেন। যেদিন হাদীকে মারেন সেদিনও কিন্তু তিনি হাদীর সঙ্গে করতেছিলেন, নির্বাচনী ওয়ার করতেছিলেন। এবং এর 1 সপ্তাহ আগে এই ফয়সাল করিম সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে গিয়ে সেখানে মালয়েশিয়ার বর্ডারে দফায় দফায় মিটিং করেন। কার সঙ্গে মিটিং করেন? সিঙ্গাপুরে গিয়ে। এবং তার কাছে প্রায় 217 কোটি টাকার চেক পাওয়া গিয়েছে, ব্যাংকের চেক। ফয়সালের মতো একটা লোক, তার কাছে এত টাকার ব্যাংকের চেক কিভাবে এলো? যেই ফয়সাল করিম অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে ডাকাতি মামলায়, তাকে কে এত দ্রুততম সময় জামিন করালো? এখন তো আমি মনে করি যে বিএনপির যে আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, তার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করা হোক। যেই 2 বিচারক জামিন দিলেন, পরবর্তীতে আবার সেই জামিনের এক্সটেনশন করলেন, সেই 2 বিচারকেরও এবং সেই 2 বিচারকের আত্মীয় স্বজনদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক, কায়সার কামালের আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা। এখন দর্শক, আমি তো চিন্তা করতেছি যে যদি ভারতের পুলিশ শেষ পর্যন্ত এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে, অলরেডি যে 5 জনকে গ্রেপ্তার করেছে, বিশেষ করে এই যে জাহাঙ্গীর কবির নানকের যে ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, তিনি সব জানেন এবং তার প্ল্যানই এগুলো হয়েছে। এখন যদি ভারত সরকার তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এবং শেষ পর্যন্ত ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করার পর হয়তোবা কেঁচো করতে গিয়ে সাপও বেরিয়ে আসতে পারে। তখন দেখা যাবে যে এটার সঙ্গে শুধু যে এই আওয়ামী লীগের এরা জড়িত তা না, এর সঙ্গে আরো অনেক লোক জড়িত আছে। কারা জড়িত আমি অনুমানের নাম বলতে চাই না, তবে এটুকু বলতে পারি যে কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসবে। এবং ভারত সরকার শেখ হাসিনার জন্য সব করতে পারে, কিন্তু এই ছোটখাটো এই পুটিপনা, এদের অপরাধের দায় কিন্তু ভারত সরকার নিবে না। সুতরাং আমি মনে করি যে অযথা যারা ভারতকে দায়ী করতেছেন তারা দায়ী করেন না, অন্তত এই ওসমান হাদীর মৃত্যুর ব্যাপারে। হ্যাঁ, গোয়েন্দারা বলতেছে, বিভিন্ন সরকার সূত্র বলতেছে যে আওয়ামী লীগের অনেকের সঙ্গে জড়িত, অনেকে আছে জড়িত, হয়তো বা এটা আওয়ামী লীগের নেতা তো জানে না, কিন্তু আওয়ামী লীগের নেতা আছে, তারা নিজেরা এইসব কাজগুলো পরিকল্পনা করে করেছে, কিন্তু মূল আওয়ামী লীগ তারা এসব ব্যাপারে অবগত না।
এটা আমার মনে হয়। কিন্তু আওয়ামী লীগের কিছু লোক এটা করিয়েছে, এটা বিভিন্ন গোয়েন্দা সূত্রে আমরা রিপোর্ট পেয়েছি। এটা অভিযোগ, কিন্তু প্রমাণিত না। এবং ওসমান হাদির মৃত্যুর পরে ইনকিলাব মঞ্চ যেভাবে আন্দোলন শুরু করেছে, বাংলার জনগণ যেভাবে ওসমান হাদির পক্ষ নিয়ে সোচ্চার হয়েছে, এবং পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকায় ওসমান হাদিকে নিয়ে দফায় দফায় রিপোর্ট হয়েছে, এবং ভারত সরকার বুঝে গিয়েছে যে এই ওসমান হাদিকে যারা মেরেছে তারা আসলেই তাদের কাছে আছে, এবং যেটা বাংলাদেশ সরকার ক্রমাগত অভিযোগ করতেছে, তবে এখনো আনুষ্ঠানিক লেটার পাঠায়নি। তো ভারত সরকার চিন্তা করতেছে যে এই আওয়ামী লীগের চুনাপুটি তার বাংলাদেশে একজনকে মেরে আসবে, মেরে এসে ভারতে লুকিয়ে থাকবে, এটা আমরা হতে দিব না, তাদেরকে ধরতে হবে। দেখুন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ওই যে কামাল, এদেরকে ভারতে আশ্রয় দেওয়ার আগে ভারত সর্বদলীয় সভা করেছিল। সেখানে সবাই বলেছে যে হ্যাঁ, এই শেখ হাসিনা এবং তার কাছের লোকদেরকে ভারতে আশ্রয় দেওয়া হোক, কারণ তারা আমাদের অকৃত্রিম বন্ধু। কিন্তু এই আওয়ামী লীগের চুনোপুটিরা তারা যদি বাংলাদেশে কোনো অপকর্ম করে ভারতে পালায়, এবং ভারত যদি এদেরকে গ্রেপ্তার করে ফেরত না দেয়, তাহলে বাংলাদেশে এমন হতে পারে যে যদি কোনো জঙ্গি উপদ্রব হয়, বা সেই জঙ্গিরা যদি ভারতে গিয়ে হামলা চালিয়ে বাংলাদেশে চলে আসে, তখন যদি বাংলাদেশ ফেরত না দেয়। আপনি দেখেছেন গত পরশুদিন কোন একটা বাংলাদেশ একটা মাদ্রাসায় নাকি বোমা বানাইতে গিয়া টিনের চাল মাল সব উড়ে গেছে, এবং এদের অনেকজন গ্রেপ্তার করা হয়েছে। তারা এই মাদ্রাসার আড়ালে তারা এই বোমা বানানোর কারখানা, এই বোমাগুলো দিয়ে কি করতো? নিশ্চয়ই নাশকতা করতো। এটা কিন্তু বাংলাদেশের টুকটা হচ্ছে, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই। আপনারা বলতে পারেন যে ভাই এটা ফেক, এটা নাটক। নাটক না, সবকিছু নাটক না। এখন হাসিনা ক্ষমতায় নাই, নাটক করে লাভ কি? তো এই কারণে ভারত চিন্তা করতেছে যে ভবিষ্যতে যাতে কেউ অপরাধ করলে আমরা বাংলাদেশ থেকে আনতে পারি, এই কারণে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আমাদের অব্যাহত রাখতে হবে। প্লাস বাংলাদেশ সরকারও কিন্তু প্রচুর চাপ দিচ্ছে ভারতকে, কারণ এই যে ইনকিলাব মঞ্চ শাহবাগ দখল করে আন্দোলন করতেছে, এটা কিন্তু সরকারের উপর চাপ। তো ইনকিলাব মঞ্চ সরকারকে চাপ দিচ্ছে, এবং সরকার কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারকে চাপ দিচ্ছে, এবং এইসব চুনাপুটি, ফয়সাল করিম, আলমগীর শেখ, এদের মূল্য ভারতের কাছে নাই। এটা হচ্ছে বাস্তবতা। তো এই হচ্ছে ব্রেকিং নিউজ যে অন্তত 5 জনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। তারা হচ্ছেন, আবারও পড়ি, মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, আওয়ামী লীগ নেতা, জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী, তাইজুল ইসলাম ওরফে বাপ্পি, সাবেক কাউন্সিলর এবং যুবলীগ নেতা, রাকিবুল ইসলাম, মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা, রুবেল ছাত্রলীগ নেতা, ফিলিপস, সে হচ্ছে এই বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত, এবং ভারত সরকার বলতেছে যে এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে রাত ভোর ধরে, এবং ভারত সরকার আশা করতেছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা সম্ভব হবে। এবং এটা অবশ্যই সুখবর, এবং আমরা চাই যে দর্শক, ওসমান হাদি আমাদের মাঝে নেই, আর ফিরে আসবে না। তার যে দর্শন, তার যে আদর্শ, সেটা আমাদের সঙ্গে থাকবে, এবং তাকে আমরা মনে রাখবো, তার সহজ সরল মুখটা, তার হাসিটা আমরা মনে রাখবো, এবং তাকে যারা মেরেছে তাদের যেন বিচার হয়, তাদের যেন বিচারটা আমরা দেখে যেতে পারি, এটাই হচ্ছে প্রত্যাশা। পরিশেষে এটা বলবো যে আল্লাহ পাক ওসমান হাদিকে ব্যস্ত নসিব করুক, এবং তার হত্যাকারীদেরকে যদি ভারত গ্রেপ্তার করে ফেরত দেয় বিচারের জন্য, তাহলে আমরা অন্তত এই ব্যাপারে ভারত সরকারের কাছে কৃতজ্ঞ থাকব। ডক্টর তাসনিম জারা একজন চিকিৎসক হিসাবে তাকে আমরা চিনতাম। তিনি নিয়মিত চিকিৎসা বিষয়ে ভিডিও বানাতেন, এবং সেই ভিডিওর মাধ্যমে জনগণকে সচেতন করতেন, এবং এই কারণে আমরা তার প্রতি কৃতজ্ঞ, এবং তাকে আমরা একজন দক্ষ চিকিৎসক হিসাবে মনে করি, এবং একজন নারী হিসাবে তার প্রতি একটা সম্মান তো অবশ্যই আছে। তো দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই জুলাই আন্দোলনে তাসনিম জারার অবদানটা কি? এই ডক্টর তাসনিম জারা, তিনি এই হাসিনার গত 15 বছরে একটা টু শব্দ করেননি। তিনি নিয়মিত তার চিকিৎসা নিয়ে ভিডিও বানিয়েছেন। ভালো কথা, ভালো চিকিৎসক, যুক্তরাজ্যের এনএইচএস ডাক্তারি করতেন, আমি যে দেশে থাকি। সেই তিনি শেখ হাসিনার অবৈধ শাসন নিয়ে, এই এতগুলো ভুয়া নির্বাচন নিয়ে একটা কথাও তিনি বলেননি, উচ্চারণ করলেন। যখন জুলাই আন্দোলন হলো, হাসিনা পালিয়ে গেল, 1500 মানুষের জীবন শেষ হলো, 20,000 মানুষ পঙ্গু হলো, তারপর তিনি দেশে এলেন। দেশে এসে তিনি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করলেন, এবং তার স্বামী, সম্ভবত নাম খালেদ সাইফুল্লাহ, তাকে একদম যুগ্ম আহ্বায়ক বানিয়ে দেওয়া হলো, যেটা হাসনাত সার্জিসের কাতারে। তার মতো অনেক ভালো ভালো চিকিৎসক আছে, সেই সব চিকিৎসকের কয়জন চিনে না তো। এই তাসনিম জারা, তিনি নিয়মিত সংস্কার কমিশনে যেতেন, এনসিপির প্রতিনিধি হয়ে মিটিং করতেন, তাকে বড় বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হতো শুধুমাত্র এনসিপির প্রতিনিধি হওয়ার কারণে। এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদে পর্যন্ত
তাকে ইউনূস নিয়ে গিয়েছেন এই এনসিপির প্রতিনিধি হিসাবে, এবং এনসিপি তাকে অনেক সম্মান করত। যেই তাসনিম জারা অলমোস্ট 1.5 বছর হচ্ছে তিনি রাজনীতি করতেছেন, তিনি বিরল সম্মান পেয়েছেন শুধু এনসিপি নেত্রী হিসাবে, কারণ 5ই আগস্টের আগে তার তো পলিটিক্যাল ক্যারিয়ার জিরো। সেই তাসনিম জারা আজকে পদত্যাগ করলেন এনসিপি থেকে। আমি জানতে চাই যে আসলে তাসনিম জারার অবদান কি? আরে ভাই, এই আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন, অন্তত আপনি যদি আমি অবশ্যই সাংবাদিক ইলিয়াস, তারপরে পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার এদের মতো আমি না, কিন্তু যদি বাংলাদেশে 10 জন ইউটিউবারের নাম বলেন যারা হাসিনা শাসনামলে বিদেশে বসে ভিডিও বানিয়ে তার ভিত কাঁপিয়ে দিয়েছে, তার মধ্যে আমি একজন পড়ি না। ওই যে বিএনপির মিডিয়া সেলে দেখলাম অনেকের নাম দিছে অনলাইন যোদ্ধা হিসাবে, সেখানে আব্দুল নূর তুষারের নাম, খালেদ মহিউদ্দিনের নাম, আর অনেকের নাম যারা জীবনে কোনোদিন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বলে নাই, আমার নাম দেয় নাই, দরকার নেই। এই বিএনপির রিকগনিশনের কোনো দরকার নেই আমার, কারণ আমি যা করেছি তা আমি জানি। সেই আমি শেখ হাসিনার বিরুদ্ধে ভিডিও বানানোর কারণে আমার গ্রামের বাড়িতে ভাইকে থানায় ঝুলিয়ে পিটানো হলো, তারপরে আরো নানা রকম কথাবার্তা, হুমকি। আমি 9 বছর দেশে যেতে পারি নাই। আমি দেশে গেছিলাম, 1 মাস ছিলাম, গত পরশুদিন আমি আসছি। তো দেখে আসছি দেশে আসলে কে কি করতেছে, সবই দেখে আসছি। চাঁদাবাজি কারা করে তাও দেখছি। এখন বলবেন যে ভাই তাহলে বলেন কারা করে, এগুলো বললে আর আসলে শত্রুতা বাড়াতে চাই না। তো সেই আমি, আমার কিচ্ছু চাওয়ার নাই, আমি ভিডিও বানিয়েছি দেশপ্রেমের কারণে, বাংলাদেশে গিয়েছি, কারোর সঙ্গে দেখা করি নাই, কথা বলি নাই, মায়ের কাছে গিয়েছি, 1 মাস মায়ের সঙ্গে ছিলাম। মা খুব খুশি হয়েছে, কারণ 9টা বছর মা আমাকে দেখে না। এখন সে একই প্রশ্ন, তো তাসনিম জারার আসলে অবদানটা কি জুলাইতে? কোনো অবদান নাই, কিন্তু তারপরেও তিনি কিসের বলে এসে এই এনসিপির এরকম গুরুত্বপূর্ণ পোস্টে বসে গেলেন তার স্বামী সহ। এখন সেই তাসনিম জারা বলতেছেন যে আমি এই দল করব না, কারণ এনসিপি জামাত ইসলামের সঙ্গে জোট বাঁধবে। জামাত ইসলাম খুবই ঘৃণিত দল, এই দলের সঙ্গে এনসিপি জোট করলে তিনি আর থাকবেন না। যদি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোর করে অন্যের উপর চাপিয়ে দিত, তাহলে আমরা হয়তো বলতে পারতাম যে সিদ্ধান্তটা সঠিক হয়নি। আমি এর আগেও বারবার বলেছি যে এনসিপির উচিত এককভাবে নির্বাচন করা, কিন্তু আমি আমার ভিডিওতে বলেছি, আপনারা শুনেছেন, যে ওসমান হাদির মৃত্যুর পর কিন্তু এনসিপি নেতাদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, এই যে ওসমান হাদিকে মারল শুটার ফয়সাল, আমরা যেটা জানি যে ফয়সাল আওয়ামী লীগ করতো এক সময়, তারপরে এই জাহাঙ্গীর কবির নানকের পিএস, তারপরে শাহিন চেয়ারম্যান নারায়ণগঞ্জের, এরা সবাই মিলে এইটা একটা আওয়ামী প্ল্যান। কিন্তু আসলে কি তাই? এই হাদির মৃত্যুর রহস্য যে কত গভীর সেটা হয়তো কোনোদিনও কারো জানা হবে না। যেই ফয়সাল হাদিকে মেরেছে, সেই ফয়সাল মারার 2 সপ্তাহ আগে তিনি সিঙ্গাপুর গিয়ে মালয়েশিয়ান বর্ডারের কাছে মিটিং করেছেন, সেখান থেকে এসে আবার নানান জায়গায় তিনি মিটিং করেছেন। তার অ্যাকাউন্টে 117 কোটি টাকার লেনদেন। ঢাকা শহরে মানুষ 20,000 টাকায় একজন আরেকজনকে মারে, সেই জায়গায় 117 কোটি টাকা এই ফয়সালের মতো একটা কম বয়সী ছেলের বড় বড় চুল কেটে ছোট করে এই হাদির সঙ্গে 15 দিন ধরে মিশলেন। আজকে ডিএমপি কমিশনার পর্যন্ত বললেন যে হাদির মৃত্যুর সঙ্গে জড়িতদের নাম ফাঁস করে দেব। তো দেন সাহস থাকলে, দেখি আমার চাকরি থাকে কিনা। এজন্যই বললাম যে হাদির মৃত্যুকে সাদা চোখে যেভাবে দেখেন, এটা এভাবে না, এটার ভিতরে অনেক রহস্য আছে। কে যে জড়িত না, অনেক রহস্য আছে। তো এই কারণেই এনসিপি চিন্তা করলো যে ওসমান হাদির মতো একা চলতে গেলে আমাদের ওই হাদির মতো পরিণতি হবে, সুতরাং একটা জোট হওয়া খুবই জরুরি। এর জন্য এনসিপি কেন্দ্রীয় কমিটির 214 জন সদস্যের একটা মিটিং ডাকেন, যে আমাদের আসলে এই পরিপ্রেক্ষিতে জামাত ইসলামের সঙ্গে জোট করা উচিত হবে কি হবে না। তো এই 214 জন কেন্দ্রীয় কমিটি সদস্যের ভিতরে মাত্র 30 জন আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন। তাহলে গণতান্ত্রিকভাবে যদি আমরা ধরি, তাহলে জামাত ইসলামের সঙ্গে জোট করতেই অধিকাংশ সদস্য মত দিয়েছেন, এবং সেই অনুযায়ী নাহিদ ইসলাম সিদ্ধান্ত নিয়েছেন যে জামাতের সঙ্গে জোট করবেন। যদিও এখন সবকিছু চূড়ান্ত না, কারণ জামাত শর্ত দিয়েছে আসিফ মাহফুজকে নিবে না। এটার কি হলো এখনো জানি না, হয়তো আরো অপেক্ষা করতে হবে এই রেজাল্টটা জানার জন্য যে আসলে শেষ পর্যন্ত জামাত ইসলাম আসিফ এবং মাহফুজকে নেয় কিনা। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি তাসনিম জারা একটা দল করতেছেন, একটা রাজনৈতিক দলে আপনি আছেন, সেই দলের অনেক সিদ্ধান্তই আপনার পছন্দ নাও হতে পারে। একটা দলে শতভাগ আপনার মন মতো হবে না। রাজনীতি মানে কিন্তু
একক মত নয়। রাজনীতি মানে হচ্ছে ভিন্ন ভিন্ন মতের সহাবস্থান। একটা পার্টির ভিতরে অনেক মত থাকে, কিন্তু পরিশেষে তারা সবাই এক হয়ে একটা মতে অবস্থান করে, ভিন্নতা সত্ত্বেও। এটাই হচ্ছে পলিটিক্যাল পার্টির সৌন্দর্য এবং এভাবেই হওয়া উচিত। এবং একটি পলিটিক্যাল পার্টিতে সকল সিদ্ধান্তই গৃহীত হওয়া উচিত গণতান্ত্রিকভাবে, এবং সেখানে নিজের মতের বিরুদ্ধে কিছু গেলেও নীরব থাকাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, এবং এটাই হচ্ছে নিয়ম। কিন্তু সেই জায়গায় ১.৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে হঠাৎ করেই পদত্যাগ করে বসলো। কেন পদত্যাগ করে বসলো? কারণ জামাতের সঙ্গে জোট করবে না। হ্যাঁ, হয়তো একটা যুক্তি আছে যে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এরা বেশিরভাগই ধর্মীয় দল, এদের সঙ্গে জোট করলে নারী হিসাবে হয়তো ওদের ভোটগুলো পাবে না, কারণ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের লোকেরা ইসলামিক মাইন্ডেড, তারা আসলে নারীর শাসন, নারীর ক্ষমতা অনেকে পছন্দ নাও করতে পারে। এই কারণে হয়তো একটা যুক্তি তাসলিম যারা আছে, কিন্তু বাকি যেসব যুক্তি, এসব যুক্তি আসলে ধোপে টিকে না। এই জামাত ইসলামে তো এখন কোনো সিনিয়র নেতা নাই। হয় শেখ হাসিনা ফাঁসি দিয়েছে অন্যায়ভাবে, অথবা তাদের মৃত্যু হয়েছে। মানে এই জামাত নেতা যারা ৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছেন, তারা কেউই তো এখন বেঁচে নেই। এখন যারা জামাতের নেতৃত্বে আছেন, তারা সবাই মুক্তিযুদ্ধের সময় হয় শিশু ছিলেন, না হলে তারপরে জন্ম হয়েছে। এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বারবার ক্ষমা চেয়েছেন যে আমরা আমাদের অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থী। দেখুন, আমি জামাত ইসলাম করি না, কারণ আমি ওই ইসলামিক রাজনীতির সমর্থক আমি না। কারণ আমি মনে করি যে পার্টি এবং দেশ, এদের কোনো ধর্ম থাকতে নাই। কারণ একটা রাজনৈতিক দল, একটা দেশ সবার জন্য সমান। এই কারণে আমি জামাত ইসলাম সমর্থন করি না। কিন্তু জামাত ইসলামের অধিকারের জন্য আমি আগেও সোচ্চার ছিলাম, ভবিষ্যতেও থাকবো। হাসিনার আমলে জামাতের উপর যে তীব্র নির্যাতন হয়েছে তার প্রতিবাদও করেছি, প্রহসনমূলক বিচার ফাঁসি হয়েছে তার প্রতিবাদ করেছি, এখন আমি প্রতিবাদ করে যাব যদি জামাতকে অবমূল্যায়ন করা হয়। এই জামাত ইসলামের সঙ্গে শেখ হাসিনা যুগপৎ আন্দোলন করেনি, তত্ত্বাবধায়ক করার দাবিতে ১৭২ দিন হরতাল করে নাই এই জামাতকে নিয়ে। তখন আওয়ামী লীগের কয়টা লোক পদত্যাগ করছে শেখ হাসিনা সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে, যে শেখ হাসিনা আপনি মুক্তিযুদ্ধের দল হয়ে আপনি এই রাজাকারের দল জামাতের সঙ্গে আপনি যুগপৎ আন্দোলন করেন। কই আওয়ামী লীগের একটা লোক তো পদত্যাগ করেনি। এই মতিউর রহমান নিজামীর সঙ্গে শেখ হাসিনার ছবি নাই, সাইদি সাহেবের সঙ্গে ছবি নাই, গোলাম আজমের পাশে সালাম করে নাই শেখ হাসিনা, করছে তো। তখন তো আওয়ামী লীগের পদত্যাগ করে নাই। আবার দেখেন, বিএনপি জামাতের সঙ্গে জোট করলো, ২০০১ সালের নির্বাচনে জোট করলো, তখন আপনার ক্ষোভ জানিয়ে এই অলি আহমেদ সহ প্রায় ৩০ জন পদত্যাগ করলো, যে আমরা মুক্তিযোদ্ধা, আমরা এই বিএনপির সঙ্গে জামাতে জোট মেনে নিব না। তারপর সেখান থেকে গিয়ে লিবারেল ডেমোক্রেট পার্টি গঠন করলো। এখন কি অবস্থা? এখন আপনি দেখেন যে এই লিবারেল ডেমোক্রেট পার্টির যে মহাসচিব রেদওয়ান, তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নির্বাচন করতেছেন। আর যেই কর্নেল অলি আহমেদ, তিনি সে ২০০১ সালে বিএনপি জামাতের সঙ্গে জোট করার কারণে, তিনি মুক্তিযোদ্ধা হয়ে মেনে নিতে না পারার কারণে তিনি বিএনপি থেকে বেরিয়ে এসে এলডিপি গঠন করলেন। সেই অলি আহমেদ এখন এই জামাত ইসলামের কাছে একটা আসন ভিক্ষা চায় বা নির্বাচনী সমঝোতা চায়। তো এই হচ্ছে কি অবস্থা। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আজকে আপনি তাসলিম যারা যেই জামাতের সঙ্গে জোট করার কারণে আপনি সরে গিয়েছেন, হ্যাঁ, এটা আপনার নিজের ব্যক্তিগত ডিসিশন, সম্মান করি এবং দোয়া করি আপনি জয়ী হন, কিন্তু আপনি কাজটাকে সঠিক করেছেন। যেই জামাতের সঙ্গে অলরেডি এর আগে আওয়ামী লীগ, বিএনপি প্রত্যেকটা দলই কিন্তু একসঙ্গে কাজ করেছে। আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করেছে এবং বিএনপি নির্বাচন করে জোট করে সরকার গঠন পর্যন্ত করেছে। তাহলে সেই তাসনিম যারা, যিনি আপনি চিকিৎসক, যার ৫ই আগস্টের আগে রাজনৈতিক কোনো ক্যারিয়ার নাই, যার জুলাই আন্দোলনে বিন্দু মাত্র অবদান নেই, সে ইংল্যান্ড থেকে উড়ে এসে জুড়ে বসে আপনি এনসিপির গুরুত্বপূর্ণ পোস্টে বসে গেলেন, আপনি এনসিপির সিনিয়র যুগ্ম সচিব হয়ে গেলেন, আর তার প্রতিদান দিলেন এইভাবে। যাই হোক, শেষ খবর পাওয়া পর্যন্ত দর্শক একটা সমঝোতা মোটামুটি হয়েছে। সেটা হচ্ছে যে ৩০০ আসন তো, জামাত ইসলাম ১৯০, ইসলামী আন্দোলন ৪৫, এনসিপি ৩০, খেলাফতে মজলিস ৮, বাংলাদেশ খেলাফত ৮, খেলাফত আন্দোলন ৪, এবি পার্টি ৩, এলডিপি ৩, ওই যে আমাদের কর্নেল অলির ৩, জাগপার ৩, লেবার পার্টি ২, লেবার পার্টি চেয়েছিল বিএনপির সঙ্গে জোট করতে কিন্তু দেনে দেখে লেবার পার্টি জামাতে আসছে, বিডিপি ২, নিজাম ইসলাম ২। এগুলো নিয়ে আসলে এই একটা ঘোষণা আসবে রবিবারে, মানে আজকে রবিবারে আসবে এই ঘোষণা।
তো এই 12 দলীয় জোটের ঘোষণা আসবে এবং সবার জন্য শুভকামনা জানাই। কারণ বর্তমানে বিএনপির যেই শক্তিশালী অবস্থান, তাদের জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী দরকার। একটা গণতান্ত্রিক সিস্টেমে শক্ত প্রতিদ্বন্দ্বী না হলে কিন্তু নির্বাচনটাও জমে না এবং গণতন্ত্র পুরোপুরি বিকশিত হয় না। সুতরাং শক্তিশালী বিএনপির জন্য জামাতের একটি শক্তিশালী জোট দরকার এবং এই 12 দলীয় জোটের মাধ্যমে জামাত বিএনপির সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলে আমার বিশ্বাস। তারপর জনগণ যাকে ভোট দেয় কোনো সমস্যা নাই, সে বিএনপি আসুক জামাত আসুক কোনো সমস্যা নেই, কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে হবে। এটাই হচ্ছে নির্বাচনের সৌন্দর্য, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। দর্শক, পরিশেষটা কথা বলি, সেটা হচ্ছে কি, এনসিপি সবচেয়ে বড় ভুল ছিল যে এনসিপি প্রকৃত রাজপথের যোদ্ধা, প্রকৃত জুলাই যোদ্ধাদেরকে বাদ রেখে এলিট শ্রেণী, পেশাদার শ্রেণী এবং অরাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে উচ্চ আসনে বসিয়ে দিয়েছে। এখন যদি এনসিপি প্রকৃত রাজনীতিবিদ যারা, তাদেরকে দলে নেয়, যারা দলের প্রতি শ্রদ্ধাশীল হবে, দলের সিদ্ধান্ত মেনে নিবে, তাহলে সেটা দলের জন্য ভালো হবে। একটা কথা আমি আপনাদেরকে আজকে বলে রাখলাম, নির্বাচনের পর এমনও হতে পারে যে সরকার, মিডিয়া, তারপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এরা একত্রিত হয়ে এনসিপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে একের পর এক ইস্যু তৈরি করবে এবং এমন অনেক গ্রুপ তৈরি হবে যারা নাহিদ, হাসনাত, সার্জিস সহ অনেককেই ওসমান হাদি করে দেওয়ার চেষ্টাও থাকতে পারে। এই বাস্তবতায় নাহিদকে, হাসনাতকে, সার্জিসকে একা ফেলে চলে গিয়েছেন তাসনিম জারা। কাজটা কি তিনি ঠিক করেছেন? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। নাহিদ ইসলাম হয়তো সহজ না। এই নাহিদ ইসলাম হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করে তিনি নিজেই তার মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছেন এবং হাসিনার পতন না হলে সবার আগে ফাঁসি হতো এই নাহিদের, তারপর ফাঁসি হতো জেনারেল ওয়াকারের। কিন্তু নাহিদ সেগুলোর পরোয়া না করে নিজের জীবন বাজি রেখে সেই নাহিদ, আক্তার, সার্জিস, হাসনাতরা ঝাঁপিয়ে পড়েছিলেন যখন আপনি তাসনিম জারা ইংল্যান্ডে ছিলেন, এখানে ছিলেন না। এবং পৃথিবীর ইতিহাস সাক্ষী যে বিপ্লবীরা এভাবেই তৈরি হয়, বিপ্লব এত সহজ না। সুতরাং আমি মনে করি যে জামাত ইসলামের সঙ্গে এনসিপি জোট করে একটা ভালো কাজ করেছে। বিএনপি এমনিতেই শক্তিশালী দল, তাদের অনেক যোগ্য ক্যান্ডিডেট আছে এবং তারা কিছু আসনও ছাড় দিয়েছে, কিন্তু এর সঙ্গে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে হলে জামাত ইসলামের একটা ভালো জোট দরকার এবং সেখানে এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ তারা বিএনপির সঙ্গে একটা ভালো ফাইট করতে পারবে। এবং আমি মনে করি যে জামাত ইসলামের সঙ্গে এনসিপির এই যোগ দেওয়ার সিদ্ধান্ত একদম সঠিক হয়েছে। এবং আরো মনে করি ডক্টর তাসনিম জারার মতো একজন নেত্রী চলে গিয়েছেন, এতে এনসিপির বিন্দুমাত্র ক্ষতি হবে না। কারণ একটা দলের জন্য কোনো মানুষই কিন্তু অপরিহার্য না। একসময় শেখ মুজিব ছিল আওয়ামী লীগে, চলে গিয়েছে। শেখ হাসিনা ছিলেন, এখনো ভারতে চলে গিয়েছে। খালেদা জিয়া মৃত্যু সজ্জায়, তারেক রহমান একদিন থাকবে না। এইভাবে নেতা আসবে না, যাবে, কিন্তু পার্টি রয়ে যাবে। সুতরাং এই তাসনিম জারা চলে যাওয়াতে অনেকেই বলতেছে না এনসিপি কি হলো, কিছুই হবে না। কারণ কোনো মানুষই কোনো দলের জন্য 100% অপরিহার্য না। আমি মনে করি এই তাসনিম জারা চলে যাওয়াতে এনসিপির বিন্দু মাত্র ক্ষতি হয়নি, বরং এনসিপিরা শিক্ষা লাভ করেছে এবং এই শিক্ষা লাভ করে এই শিক্ষার আলোকে ভবিষ্যতে এনসিপিকে এমন ভাবে চলতে হবে যাতে ভবিষ্যতে আর এরকম ভুল না হয় যে ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে উড়ে এসে জুড়ে বসাকে একদম সর্বোচ্চ পদ দূষিত করে সম্মান দিয়ে শেষ পর্যন্ত নিজেরাই ধোঁকা খায়। এই বিষয়টা এনসিপিকে খেয়াল রাখতে হবে। আপনাদের মতামত চাই, কমেন্টে কিন্তু জানাবেন। ধন্যবাদ।